আসসালামু আলাইকুম। 2022 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অ্যাসাইনমেন্ট, ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তারপর এখানে অ্যান্সারগুলো দিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের যে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ তা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশের সৌরজগতের দৃশ্যাবলী অবলোকনের জন্য আগত দর্শনার্থীদের হাতের আঙ্গুলের ছাপ ও মানব সাদৃশ্য যন্ত্র দ্বারা নিরাপত্তা প্রদানে ব্যবহৃত প্রযুক্তিসমূহ ব্যাখ্যা। এবং এই অ্যান্সারটা লেখার জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছে তা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির ধারণা এবং বাস্তব জীবনের প্রয়োগ ও প্রভাব, এবং বায়োমেট্রিক্সের ধারণা, প্রকারভেদ ও প্রয়োগের ক্ষেত্রসমূহ, রোবোটিক্সের ধারণা এবং প্রয়োগের ক্ষেত্রসমূহ। অর্থাৎ এই তিনটে বিষয় লক্ষ্য রেখে আমাদের অ্যাসাইনমেন্টের অ্যান্সারটা তৈরি করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের যে অ্যান্সারটা আমি এই তিনটে বিষয়কে কেন্দ্র করে অ্যান্সারটা তৈরি করেছি। আশা করতেছি আপনারা অ্যান্সারটা যদি পুরোপুরি ফলো করেন তাহলে 100 থেকে 100% শিওর আপনারা সবচেয়ে বেস্ট এটা রেজাল্ট পাবেন বা অতি উত্তম পাবেন, 100% শিওর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর কথা না বলে আমরা অ্যান্সারে চলে যাই। তো আমাদের অ্যান্সারটা লেখার জন্য প্রথমে আমাদের শিরোনাম দিতে হবে। শিরোনাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে পরিবেশের সৌরজগতের দৃশ্যাবলী অবলোকনের জন্য আগত দর্শনার্থীদের হাতের আঙ্গুলের ছাপ ও মানব সাদৃশ্য যন্ত্র দ্বারা নিরাপত্তা প্রদানে ব্যবহৃত প্রযুক্তি সমূহ। তো প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের বলা হয়েছিল ভার্চুয়াল রিয়েলিটির ধারণা। তো ভার্চুয়াল রিয়েলিটির ধারণা হচ্ছে, আমরা দেখব ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে। তো অপ্রকৃত বাস্তবতা ও অসৎ বাস্তবতা, অর্থাৎ ইংরেজি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, ভিআর। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে প্রকৃতপক্ষে বাস্তব নয়, কিন্তু বাস্তবের ধারণা সৃষ্টি করতে সক্ষম এবং কাল্পনিক বা কল্পনা নির্ভর বিষয় অনুভব করার ত্রিমাত্রিক অবস্থা উপস্থাপনা হচ্ছে কি ভার্চুয়াল রিয়েলিটি। তো ভার্চুয়াল রিয়েলিটির ইংরেজি হচ্ছে কি ভার্চুয়াল রিয়েলিটি। এটি ভার্চুয়াল এবং রিয়েলিটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত। ভার্চুয়াল শব্দের অর্থ সামনে এবং রিয়েলিটি শব্দের অর্থ হচ্ছে বাস্তবতা, তবে এই বাস্তবতা শুধু মানুষের দ্বারা অনুভব করা যায়। অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি শব্দের অর্থ হচ্ছে সামনের বাস্তবতা, একে এক ধরনের নির্দিষ্ট বাস্তবিক অনুকরণ বলা যেতে পারে। ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ যথাযথ ব্যাখ্যা, অর্থাৎ আমাদের যে কোয়েশ্চেনটা বলা হয়েছিল যে বাস্তব জীবনের প্রয়োগ এবং ব্যাখ্যা করতে হবে। সো কতগুলো যন্ত্রের সাহায্যে ভার্চুয়াল রিয়েলিটি কাজ করে। এখানে বিশেষ ধরনের চশমা বা হেলমেট পরা হয়, যেখানে চোখে দুটি ভিন্ন দৃশ্য দেখে ত্রিমাত্রিক অনুভূতি সৃষ্টি করা হয়। অনেক সময় একটি স্ক্রিনে ভিন্ন ভিন্ন দৃশ্য দেখে অনুভূতি সৃষ্টি করা হয়। এই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করার জন্য কম্পিউটারের সাহায্যে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে কোনো একটি পরিবেশ বা ঘটনা বাস্তবভিত্তিক ত্রিমাত্রিক চিত্রায়ন করা হয়। তাই বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরি করা এমন কৃত্রিম পরিবেশ যা উপস্থাপন করা হলে ব্যবহারকারীদের কাছে বাস্তব পরিবেশ বলে মনে হয়। আর এই পরিবেশ তৈরির জন্য শক্তিশালী কম্পিউটার সংবেদনশীল গ্রাফিক্স ব্যবহার করতে হয়। সাধারণত গ্রাফিক্স আর ভার্চুয়াল গ্রাফিক্সের মধ্যে তফাৎ হলো এখানে শব্দ ও সম্পর্কে গুরুত্বপূর্ণ দেওয়া হয়। ব্যবহারকারীরা যা দেখে স্পর্শ করে বাস্তবের কাছাকাছি বোঝানোর জন্য চশমা ও হেলমেট ছাড়াও অনেক সময় গ্লাভস, বুট, স্যুট ব্যবহার করা হয়। ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার, ভার্চুয়াল রিয়েলিটি বিভিন্ন কাজে এবং বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হয়। আর কিছু হলো, 1 নম্বর হচ্ছে শিশু শিক্ষায়, ডাক্তারদের প্রশিক্ষণ এবং প্র্যাকটিস, 3 হচ্ছে গেমিং, 4 কার ড্রাইভিং প্রশিক্ষণ, বিমান চলমান প্রশিক্ষণ, সেনাবাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণ, ব্যবসা বাণিজ্য, মহাশূন্য অভিযানে, গেমস তৈরিতে, নগর উন্নয়নে, মিলিটারি ট্রেনিং এবং প্রশিক্ষণ, স্পোর্টস, শিক্ষাক্ষেত্রে সেফটি ট্রেনিং,
মনোরঞ্জনের ক্ষেত্রে জব ট্রেনিং, সেলস ট্রেনিং, ভার্চুয়াল মিটিং, আর্কিটেকচার বা ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনে ভার্চুয়ালিটি ব্যবহার করা হয়। তো ভার্চুয়ালিটির সুবিধাসমূহ: শিক্ষা এবং ট্রেনিংয়ের ক্ষেত্রে ভার্চুয়ালিটির মাধ্যমে অনেক লাভ হচ্ছে। যে কোনো কাল্পনিক জগতে গিয়ে সে পরিবেশের অনুভব নেওয়া সম্ভব। গেমিংয়ের ক্ষেত্রে অনেক লাভজনক। ট্রেনিং এবং প্রশিক্ষণের সময় সম্পূর্ণ সুরক্ষিত থাকা যায়। তারপর হচ্ছে আমাদের যে তৃতীয় নম্বর নির্দেশনা ছিল বায়োমেট্রিক্সের ধারণা, প্রকারভেদ এবং প্রয়োগের ক্ষেত্রসমূহ। তো বায়োমেট্রিক্স বলতে আমরা বুঝি মানব বৈশিষ্ট্য পরিমাপবিদ্যা বা বায়োমেট্রিক্স, ইংরেজি হচ্ছে বায়োমেট্রিক্স বলতে মানব সম্পর্কিত পরিসংখ্যানিক বোঝায়। বায়োমেট্রিক শনাক্তকরণ অথবা বাস্তবসম্মত শনাক্তকরণ কম্পিউটার বিজ্ঞানের বহুল ব্যবহৃত এক প্রকার শনাক্তকরণ প্রথাই হচ্ছে বায়োমেট্রিক্স। তো এখানে একটা চিত্র দেওয়া আছে বায়োমেট্রিক্সের। তো চিত্র আপনাদের আঁকার প্রয়োজন নেই, আপনারা শুধু এখানে যা লেখা আছে ওটা লিখলে হবে, কারণ এখানে চিত্র কথা উল্লেখ করা নেই। আমি শুধু দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো বায়োমেট্রিক্সের প্রযুক্তি ও প্রয়োগের ক্ষেত্রসমূহ: বায়োমেট্রিক সিস্টেম সেন্সর ব্যবহার করে প্রার্থী বা ব্যবহারকারীর কাছ থেকে নমুনা গ্রহণ করে প্রক্রিয়াকরণ ইউনিট ব্যবহার করে নমুনা থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো বের করে আনে এবং অ্যালগরিদম ব্যবহার করে ডেটাবেজ সংরক্ষিত নমুনার সাথে তুলনা করে। যখন ইনপুট নমুনা ডেটাবেজের কোনো একটি নমুনার সাথে মিলে তখন বায়োমেট্রিক সিস্টেম ব্যক্তিকে অ্যাক্সেস করতে দেয়, অন্যথায় প্রত্যাখ্যান করে দেয়। মানুষের জৈবনিক বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে বায়োমেট্রিক সিস্টেমের প্রকারভেদ: ক. শারীরবৃত্তীয় সিস্টেম বা ফিজিক্যাল সিস্টেম। 1 নম্বর হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট রিকগনিশন সিস্টেম। 2 নম্বর হচ্ছে হ্যান্ড জিওমেট্রিক রিকগনিশন সিস্টেম, ফেস রিকগনিশন সিস্টেম। 4 নম্বর হচ্ছে আইরিস রিকগনিশন সিস্টেম। 5 নম্বর হচ্ছে রেটিনা স্ক্যানিং সিস্টেম। 6 নম্বর হচ্ছে ডিএনএ রিকগনিশন সিস্টেম। তারপর আরেকটা প্রক্রিয়া হচ্ছে আচরণগত সিস্টেমের উপর ভিত্তি করে বায়োমেট্রিক্সকে ভাগ করা যায়, তা হচ্ছে ভয়েস রিকগনিশন সিস্টেম, সিগনেচার রিকগনিশন সিস্টেম, তারপর হচ্ছে টাইপিং কিস্ট্রোক রিকগনিশন সিস্টেম। তারপর হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট রিকগনিশন সিস্টেম, যে ডিটেলস তা হচ্ছে বায়োমেট্রিক সিস্টেমে শনাক্তকরণের জন্য সর্বাধিক পরিচিত এবং ব্যবহৃত বায়োমেট্রিক সমাধান, যা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে করা হয়। প্রতিটি এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট যে রিকগনিশন সিস্টেমটা এখানে দেওয়া আছে এবং কোডিং সহ দেওয়া আছে। প্রতিটি মানুষের আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট পৃথক বা যা পৃষ্ঠ খোঁজ এবং রেখার দিক এর সমন্বয়ে গঠিত। পৃষ্ঠের 3টি মৌলিক প্যাটার্ন রয়েছে: খিলান, লুপ এবং ঘূর্ণি আকৃতির। এই বৈশিষ্ট্যগুলি পাশাপাশি বিভাজন এবং দাগগুলি দ্বারা ফিঙ্গারপ্রিন্টের স্বতন্ত্র নির্ধারিত হয়। ফিঙ্গারপ্রিন্ট রিডার আলোক সংবেদনশীল মাইক্রোচিপ ব্যবহার করে ফিঙ্গারপ্রিন্টের ডিজিটাল চিত্র তৈরি করে, তারপর কম্পিউটার ফিঙ্গারপ্রিন্টের ডিজিটাল চিত্রটি স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন করে বিশ্লেষণ করে এবং প্যাটার্ন ম্যাচিং সফটওয়্যার ব্যবহার করে ডেটাবেজ সংরক্ষিত ফিঙ্গারপ্রিন্টের নমুনার সাথে তুলনা করে কোনো ব্যক্তিকে চিহ্নিত করে। হ্যান্ড জিওমেট্রিক রিকগনিশন সিস্টেম: প্রতিটি মানুষের হাতের আকৃতি ও জ্যামিতিক গঠনের ও ভিন্নতা পরিলক্ষিত হয়। বায়োমেট্রিক্স ডিজাইন দ্বারা হ্যান্ড জিওমেট্রিক পদ্ধতিতে মানুষের আকৃতি, হাতের আকৃতি, জ্যামিতিক গঠন ও হাতের সাইজ ইত্যাদি নির্ণয়ের মাধ্যমে মানুষকে শনাক্ত করা হয়। এখানে একটা চিত্র দেওয়া আছে কিভাবে হ্যান্ড রিকগনিশন সিস্টেমটা প্রয়োগ করা হয়। তো এই পদ্ধতিতে হ্যান্ড জিওমেট্রি রিডার হাতের দৈর্ঘ্য ও প্রস্থ, পুরুত্ব, পৃষ্ঠের ক্ষেত্রফল, আঙ্গুলের দৈর্ঘ্য ও অবস্থান এবং সামগ্রিকভাবে হাড়ের কাঠামো ইত্যাদি পরিমাপ করে ডেটাবেজে সংরক্ষিত হ্যান্ড জিওমেট্রিক নমুনার সাথে তুলনা করে ব্যক্তি শনাক্ত করে। তারপর হচ্ছে ফেস রিকগনিশন সিস্টেম। ফেস রিকগনিশন সিস্টেমের মানুষের মুখের গঠন প্রকৃতি পরীক্ষা করে তাকে শনাক্ত করা হয়। এক্ষেত্রে ব্যবহারকারীর মুখের চোয়াল ও চিবুকের আকার আকৃতি, চোখের আকার ও অবস্থান, দুটি চোখের মধ্যবর্তী দূরত্ব, নাকের দৈর্ঘ্য এবং ব্যাস, চোয়ালের কৌণিক পরিমাপ ইত্যাদি তুলনা করার মাধ্যমে কোনো ব্যক্তিকে শনাক্ত করা হয়।
এখানে একটা কিভাবে ফেস রিকগনিশন সিস্টেমটা আছে তার একটা চিত্র বা কিভাবে কাজ করে তার চিত্র দেওয়া আছে। তারপর হচ্ছে আইরিস রিকগনিশন সিস্টেম। বায়োমেট্রিক্স প্রযুক্তিতে ব্যক্তি শনাক্তকরণের জন্য চোখের বা আইরিসকে আদর্শ অঙ্গ হিসেবে বিবেচনা করা হয়। আইরিস রিকগনিশন সিস্টেমে মানুষের চোখের আইরিস প্যাটার্নের ভিত্তিতে কাজ করে। একজন ব্যক্তির চোখের সাথে অন্য একজন ব্যক্তির চোখের যে প্যাটার্ন সবসময় ভিন্ন হয়, কখনো একসাথে মিক্সড হয় না, এটা আলাদা একদম সিস্টেম। চোখের অক্ষিগোলকের সামনের লেন্সের ওপরে অবস্থিত রঙিন পর্দাকে আইরিস বলে। চোখের মাঝে গাঢ় গোল অংশটির নাম পিউপিল বা চোখের মণি। এর চারপাশে আইরিসের অবস্থান। এটি পিউপিলের ছোট বা বড় হওয়ার আকার নিয়ন্ত্রণ করে। চোখের আইরিস যখন প্রসারিত হয় তখন পিউপিল ছোট হয়ে যায়, আবার আইরিস যখন সংকুচিত হলে পিউপিল বড় হয়। আইরিস দেখতে অনেকটা আংটির মতো। এটি বাদামি, সবুজ, নীল ভিন্ন রঙের হয় এবং আলোর তীব্রতার উপর নির্ভর করে সংকুচিত এবং প্রসারিত হয়। এতে পিউপিলের আকার পরিবর্তন সহ লেন্স ও রেটিনায় আপতিত আলোর পরিমাপ নিয়ন্ত্রিত হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবেই আইরিস রিকগনিশন সিস্টেম বায়োমেট্রিক্স পদ্ধতি কাজ করে। তারপর হচ্ছে ডিএনএ রিকগনিশন সিস্টেম। ডিওঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ হলো জিনগত উপাদান যা কোষের নিউক্লিয়াসে অবস্থিত। প্রতিটি মানুষ তার ডিএনএ তে পাওয়া বৈশিষ্ট্যগুলো দ্বারা চিহ্নিত করা যায়। ডিএনএ যে কোনো সংখ্যক উৎস থেকে সংগ্রহ করা যেতে পারে, যেমন রক্ত, চুল, আঙ্গুলের নখ, মুখের ত্বক, রক্তের দাগ, লালা এবং একবার বা দুবার ব্যবহার করা যে কোনো জিনিস থেকে ডিএনএ সংগ্রহ করা যায়। ভয়েস রিকগনিশন সিস্টেম। ভয়েস রিকগনিশন সিস্টেমে ভয়েস এবং স্পিচ রিকগনিশন দুটি পৃথক বায়োমেট্রিক পদ্ধতি যা মানুষের কণ্ঠের উপর নির্ভরশীল। উভয়ই যোগাযোগহীন সফটওয়্যার ভিত্তিক প্রযুক্তি। ভয়েস রিকগনিশন সিস্টেমে সাধারণত মানুষের ভয়েস প্রিন্ট হিসেবে উল্লেখ করা হয়। এটি ভোকালের সাহায্যে ব্যক্তি শনাক্তকরণের পদ্ধতিগুলোর মধ্যে অন্যতম। তারপর হচ্ছে সিগনেচার রিকগনিশন সিস্টেম। সিগনেচার ভেরিফিকেশন পদ্ধতিতে হাতে লেখা স্বাক্ষরকে পরীক্ষা করা হয়। এই পদ্ধতিতে স্বাক্ষরের আকার, লেখার গতি, লেখার সময় এবং কলমের চাপকে পরীক্ষা করে ব্যবহারকারী স্বাক্ষর শনাক্ত করা হয়। একটি স্বাক্ষরের সকল প্যারামিটার ডুপ্লিকেট করা সম্ভব নয়। এই পদ্ধতিতে ব্যবহার করা হয় বিশেষ ধরনের একটি কলম বা প্যাড বা ট্যাবলেট পিসি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে ওই কলম বা ট্যাবলেট পিসির যে পিকচারটা এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে আমাদের যে তৃতীয় নম্বর যে কোশ্চেনটা ছিল, যে নির্দেশনা ছিল, যে বায়োমেট্রিক্স ধারণা এবং এর ব্যবহারের ক্ষেত্রসমূহ। তো বায়োমেট্রিক্সের ব্যবহারের ক্ষেত্রসমূহ: কোনো কক্ষ, প্রোগ্রাম বা সফটওয়্যার ও যে কোনো ডিজিটাল সিস্টেমের প্রবেশাধিকার নিয়ন্ত্রণের ক্ষেত্রে বায়োমেট্রিক্স ব্যবহার করা হয়। কোনো শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীর উপর পরিস্থিতি রেকর্ড করতে বায়োমেট্রিক্স ব্যবহার করতে হয়। পাসপোর্ট তৈরিতে বায়োমেট্রিক্স ব্যবহৃত হয়। ড্রাইভিং লাইসেন্স তৈরি, ব্যাংকিং লেনদেন নিরাপত্তায়, এটিএম বুথের নিরাপত্তায় বায়োমেট্রিক্স ব্যবহৃত হয়। বায়োমেট্রিক্সের ধারণা: রোবট সম্পর্কে নকশা, গঠন এবং কাজ আলোচনা করার মাধ্যমকে রোবোটিক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে 3 নম্বর যে কোশ্চেন তা হচ্ছে রোবোটিক্সের ধারণা, এবং আমাদের যে 3 নম্বর কোশ্চেন তা হচ্ছে বা 3 নম্বর নির্দেশনা হচ্ছে রোবোটিক্সের ধারণা এবং প্রয়োগের ক্ষেত্রসমূহ। তো রোবোটিক্সের ধারণা: রোবট সম্পর্কে নকশা, গঠন এবং কাজ আলোচনা করার মাধ্যমে রোবোটিক্সের ধারণা প্রদান করা হয়। বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া পড়েছে রোবোটিক্সের মাধ্যমে। সাধারণত রোবট শব্দ থেকেই উৎপত্তি হয়েছে রোবোটিক্সের। মানব জীবনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব। কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে এমন একটি প্রযুক্তি এবং কম্পিউটার বিজ্ঞানের শাখা যেখানে বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্র ও সফটওয়্যার উন্নয়নের শিক্ষা প্রদান করে থাকে। মানুষের চিন্তা ভাবনাকে কৃত্রিম উপায়ে কম্পিউটারে রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে।
মানুষের বুদ্ধিমত্তা বাস্তব জীবনে অনেক প্রয়োগ হয়েছে, যেমন রোবট তৈরিতে, স্পিচ রিকগনিশন, ক্যারেক্টার রিকগনিশন ইত্যাদি। ব্রিটিশ গণিতবিদ অ্যালান টিউরিং এর ধারণা ছিল মানুষের মস্তিষ্কের অভ্যন্তরে ঠিক কী ঘটেছে তা না জানলেও বুদ্ধি দীপ্ত কাজ করা সম্ভব। তার এই ধারণার উপর ভিত্তি করে 1950 সালে দিকে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ ঘটে। প্রতিনিয়ত বিভিন্ন যন্ত্রে এর ব্যবহার বেড়েই চলেছে। মানুষ একই সময় বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করতে পারে না, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কম্পিউটারের একই সময়ে অনেক বিষয় নিয়ে কাজ করে সিদ্ধান্তে উপনীত হতে পারে। কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন করিয়ে বুদ্ধিমান যন্ত্রে রূপান্তর করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের লক্ষ্য ও উদ্দেশ্য। কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণার মূল লক্ষ্য হল নিম্নের উপাদানগুলো অন্তর্ভুক্ত করা। এক হচ্ছে যুক্তি বা রিজনিং, জ্ঞান বা নলেজ, পরিকল্পনা বা প্ল্যানিং, শিক্ষণ বা লার্নিং, যোগাযোগ বা কমিউনিকেশন, উপলব্ধি বা পারসেপশন, সামর্থ্য অর্জন, এবিলিটি টু ডু সামথিং। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের ক্ষেত্রসমূহ নিচে আলোচনা করা হলো। 1 নম্বর হচ্ছে বুদ্ধিভিত্তিক বিজ্ঞান। তারপর হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন শাখা রয়েছে, যেমন বায়োলজি, নিউরোলজি, সাইকোলজি, গণিত এবং আরও অনেক শাখা গবেষণার উপর নির্ভরশীল। এ শাখায় মানুষের ব্রেন কিভাবে কাজ করে এবং কিভাবে চিন্তা করে এবং শিক্ষা গ্রহণ করে তার উপর গবেষণা করা হয়। তারপর হচ্ছে দক্ষ ব্যবস্থা বা এক্সপার্ট সিস্টেম। এটি এমন একটি সিস্টেম যা মানুষের মতো নির্দিষ্ট জ্ঞান ও দক্ষতা নিয়ে যে কোনো জটিল বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। উচ্চ ক্ষমতা সম্পন্ন চিপ, মাইক্রো প্রসেসর এবং কার্যকর প্রোগ্রাম ব্যবহার করার ক্ষেত্রে এই সিস্টেম ব্যবহার করা হয়। তারপর হচ্ছে শিক্ষা ব্যবস্থা বা লার্নিং সিস্টেম এলিমেন্ট, পারফরম্যান্স এলিমেন্ট, ক্রিটিক ও প্রবলেম জেনারেটর নিয়ে লার্নিং সিস্টেম গঠিত। এটি এমন এক ধরনের তথ্য পদ্ধতি যেখানে সংগৃহীত তথ্য তার আচরণ ও ব্যবহারের উপর ভিত্তি করে সামান্য পরিবর্তন করতে পারে। ঘ নম্বর হচ্ছে অস্পষ্ট লজিক। এটি এমন এক ধরনের লজিক যা সত্য মিথ্যার মানগুলোর চেয়ে বেশি কিছু শনাক্ত করতে পারে। নিউরাল নেটওয়ার্ক। এটি এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা যা মানুষের মস্তিষ্ক যে উপায়ে কাজ করতে পারে তা নকল করতে পারে। নিউরাল নেট যখন সমস্যা সমাধানের ধরনগুলো চিনতে পারে তখন নিজেরাই সমস্যা সমাধান শুরু করে দেয়। পূর্বানুক্রমিক অ্যালগরিদম। এটি একটি ক্রমবিকাশমান সমস্যা সমাধানের পদ্ধতি। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য এটি এক বাড়ন্ত অ্যাপ্লিকেশন। রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, প্রকৌশল এবং মনোবিজ্ঞান রোবোটিক্সের প্রধান শাখা। এই প্রযুক্তি কম্পিউটার দক্ষতায় নিয়ন্ত্রণ, মানবাকৃতি, শারীরিক গঠনের রোবট মেশিন তৈরি করা হয়। এই প্রক্রিয়ার সাথে অ্যাপ্লিকেশনগুলো জড়িত। তারপর হচ্ছে কি ভিজুয়াল পারসেপশন, মনসচিত্র প্রত্যক্ষকরণ বা দৃষ্টিলব্ধ মূর্তি। তারপর স্পর্শ বা ছোঁয়া, নৈপুণ্যতা। তারপর হচ্ছে স্থানান্তরে চলাচলে সক্ষম। এগুলো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। তারপর হচ্ছে নেভিগেশন বা গন্তব্যে পৌঁছার সঠিক পথ পরিচালনা করা। প্রাকৃতিক মাধ্যমে বা ন্যাচারাল ইন্টারফেস। এই প্রক্রিয়ার উন্নয়নকে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রধান ক্ষেত্র হিসেবে ব্যবহার করা হয়। মানুষ কর্তৃক কম্পিউটারের স্বাভাবিক ব্যবহার একটি অপরিহার্য। এতে ভাষা, মনোবিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান এবং অন্যান্য বিভাগের বিস্তারিত গবেষণা উন্নয়নভুক্ত, যথা বাকশক্তি শনাক্ত করা, প্রাকৃতিক বা স্বাভাবিক ভাষা, বহু সংবেদনশীল ইন্টারফেস, কল্পনার বাস্তব, মানব জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রভাব। আবহাওয়া গবেষণা বা টাইমিং দ্য ওয়েদার। আবহাওয়ার পূর্বাভাসের জন্য প্রচুর পরিমাণে ডেটা বিশ্লেষণ করতে হয়, তাই বিজ্ঞানীরা এমন একটা সফটওয়্যার তৈরি করতে পারে যা সকল ডেটা নির্ভুলভাবে বিশ্লেষণ করে অতি অল্প সময়ে নির্ভুল ফলাফল দিবে। যেমন সফটওয়্যারটি যখন একটি বড় ঝড় দেখবে তখন সে স্বয়ংক্রিয়ভাবে জনগণ এবং গণমাধ্যমকে সতর্ক করে
সতর্ক পাঠাবে যা জীবন রক্ষা করতে সাহায্য করে। বিপজ্জনক ও বিরক্তিকর কাজ, ট্র্যাকলিং ডেঞ্জার অর বোরিং ট্র্যাক্স। মানুষের দৈনন্দিন কাজগুলোর মধ্যে অনেক কাজই বিপজ্জনক বা বিরক্তিকর, যেমন ঘরে মেঝে পরিষ্কার করা, সিঁড়ি, আসবাবপত্র, এমনকি পোষা বিড়াল পরিষ্কার করার জন্য রোবোটিক্স ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করা হয়। এটাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি অনেক বড় একটা ব্যবহার। তাছাড়া পানির ভিতর কাজ করা এবং আগুনের অতি নিকটে কাজ করার প্রয়োজন স্মার্ট রোবট ব্যবহার করা হয়। পৃথিবীর সংরক্ষণে সেভিং দ্য প্ল্যানেট, কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে শীঘ্রই বিজ্ঞানীরা রোবট ও অন্যান্য ডিভাইস ব্যবহার করে পরিবেশ সেজন্য দায়ী পদার্থগুলো পরিষ্কার করবে। এর দ্বারা মেশিনগুলো বুঝতে পারবে বা পার্থক্য করতে পারবে জৈবিক, প্রাণী ও বিপজ্জনক বর্জ্য পদার্থ, জৈব পদার্থ অক্ষত ছেড়ে দিবে। চালকবিহীন গাড়ি, ড্রাইভারলেস ট্রান্সপোর্ট। কৃত্রিম বুদ্ধিমত্তার ফলে গাড়ি দুর্ঘটনার আগাম বার্তা দিবে অথবা নিজেই চলতে শুরু করবে, যেমন চালকবিহীন ট্রেন মানুষের সাহায্য ছাড়া জাপানের এক শহর থেকে অন্য শহরে চলাচল করছে। তারপর হচ্ছে মহাকাশের সীমা অতিক্রম। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ফলে মানুষ মহাকাশের সীমা পেরিয়ে সৌরজগতের সীমানা ফেলে অনেক দূর বিচরণ সম্ভব হবে। এরই মধ্যে চালকবিহীন রোবট মঙ্গল গ্রহ এবং অন্যান্য গ্রহ থেকে ছবি উঠিয়ে বিজ্ঞানীদের কাছে পাঠিয়েছে, যেখানে মানুষের বিচরণ প্রায় অসম্ভব। অর্থনীতি রক্ষায় 2010 সালে হিসাব মতে বিশ্বের প্রায় 50% শেয়ার বাজার কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সফটওয়্যার দ্বারা পরিচালিত হচ্ছে। এই প্রযুক্তি বিনিয়োগকারীদের জন্য খুবই লাভজনক। নিরাপদভাবে বাসস্থান। এই প্রযুক্তি প্রোগ্রামটি শীঘ্রই আমাদের আন্তর্জাতিক হুমকি থেকে রক্ষা করবে, যা খুব অল্প সময়ে অধিক পরিমাণ ডাটা পরীক্ষা করতে পারবে। এটি বুদ্ধি ও প্রতিবন্ধীদের সাহায্য করতে বা ভয়েস রিকগনিশন সফটওয়্যারের মাধ্যমে অন্ধদের সাহায্য করতে পারে। হার্টের পরীক্ষা ও হার্ট অ্যাটাক সংঘটিত হওয়ার পূর্বেই তা বন্ধ করতে বিশেষ ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়। এটা জীবন রক্ষাকারী ওষুধ এবং ভেজাল ওষুধ নির্ণয় করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে বৈশিষ্ট্য, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রধান বৈশিষ্ট্য হলো কম্পিউটারের চিন্তা শক্তি তৈরি করা এবং মানুষের মতো সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি করা। এছাড়া আরও অনেক কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, যেমন কোনো বিষয় সম্পর্কে ধারণা প্রদান করা, সমস্যার কারণ খুঁজে সমাধানের পথ বের করা, সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা অর্জন করা, সমস্যা সমাধান ক্ষমতা লাভ করা, ভুল অসম্পূর্ণ তথ্য খুঁজে বের করা, অর্জিত জ্ঞান কাজে লাগানোর ক্ষমতা অর্জন করা, নতুন জ্ঞান অর্জন করা, ভাষা বোঝার ক্ষমতা লাভ করা, মানুষের অভিজ্ঞতা কাজে লাগাতে পারা, জটিল অবস্থা অনুধাবন এবং পরিচালনার ক্ষমতা লাভ করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2022 সালে এসএসসি পরীক্ষার্থী প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্ট, এই ছিল আপনাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্টের আনসার। আশা করতেছি আপনারা আপনাদের অ্যাসাইনমেন্টের জন্য যে অ্যান্সারটা ছিল বা 100 থেকে 100% অতি উত্তম পাওয়ার জন্য যে আনসার ছিল, সেই আনসারটা আমি আপনাদেরকে এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যদি সম্পূর্ণ আমার এই আনসারটা ফলো করেন তাহলে 100% শিওর অতি উত্তম পাবেন। আর আপনার কাছে একটি আকুল আবেদন, বা আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দেন, যেন সবার আগে আপনারা এই অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো পেয়ে যান। আর আপনাদের একটা লাইক এবং কমেন্টস আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। তো সাথেই থাকেন, দেখতে থাকেন জ্ঞানের আলো একাডেমি। আজকে বন্ধু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।